শুরু করছি তোমাদের আজকের সায়েন্স ক্লাস। তো মাঝখানে কটা দিন স্টুডেন্টস তো শারীরিক অসুস্থতার কারণে ক্লাসগুলো দিতে পারিনি, আজকে থেকে আবার তোমাদের ক্লাস শুরু হচ্ছে। তো আমাদের যে সায়েন্স ক্লাস সেটা স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার দ্বারা প্রোভাইডেড। আমাদের কোচিং সেন্টারের হেড অফিস বালুরঘাটে। তোমরা যারা যারা ক্লাসগুলো করছো, তোমরা যদি মনে করো কোনো হেল্পিং হ্যান্ডস নিয়ে তোমরা তোমাদের প্রিপারেশনগুলোকে এগিয়ে নিয়ে যাবে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমাদের। আমরা অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই কিন্তু কোচিং দিয়ে থাকি, ঠিক আছে? তো তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো আমাদের কোচিং সেন্টার থেকে, এই নাম্বারগুলোতে কল বা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু পুরো ডিটেলসটা পেয়ে যাবে, ঠিক আছে? শুরু করা যাক আজকের ক্লাস। এখানে বাকি ডিটেলসগুলো তোমাদের দেওয়া রয়েছে, তোমরা ফ্রি রূপে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার ফ্রি রূপে ডিটেলসগুলি পড়ে নিতে পারবে, কিভাবে কি আমাদের সিস্টেম রয়েছে, কিভাবে ভর্তি হওয়া যায় এখানে। তো আমাদের যে ক্লাস স্টুডেন্টস, তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে বলে রাখি, নতুনদের জন্য বলে রাখছি, মেইনলি আমাদের ক্লাস টার্গেট করছে কাদের? এএনএম জিএনএম দের। যারা এএনএম জিএনএম এর প্রিপারেশন নিচ্ছ, আগামী যারা এএনএম জিএনএম পরীক্ষা দেওয়ার জন্য অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করেছো, তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো ফলো করবে। এছাড়া যারা সেন্ট্রাল ডিফেন্স, স্টেট ডিফেন্স এবং রেলওয়ের আগামীতে সি এবং ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে অনেক খুঁটিনাটি ছোট ছোট পয়েন্টসগুলো আসবে। তো আজকে আমাদের 11 নম্বর ক্লাস শুরু হচ্ছে। দেখা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, বেসাল মেটাবলিক রেট বা বিএমআর কি? বিএমআর বলতে কি বোঝায় স্টুডেন্টস? প্রথমে আমরা অ্যানসারটা দেখে নেব। অ্যানসার কি বলেছে? একজন সুস্থ ব্যক্তির হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ দৈহিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কার্যকলাপ সমূহ পরিচালনার জন্য দেহ থেকে যে ন্যূনতম তাপ নির্গত হয় তার হারকে বলা হচ্ছে বেসাল মেটাবলিক রেট, ঠিক আছে? তো ম্যাটারটা ঠিক কিরকম, যে একজন ব্যক্তি সে খাবার গ্রহণ করলো, খাবার গ্রহণ করার পরে অনেক পরে যখন সে সম্পূর্ণ দৈহিক ও মানসিক বিশ্রামরত অবস্থা, মানে ধরে নাও ঘুমিয়ে আছে, যে ব্যক্তিটা খাদ্য গ্রহণ করার পরে ঘুমিয়ে আছে, সেই ব্যক্তিটার কি হয়, তারপরেও কিন্তু শরীরের নানা রকম শারীরবৃত্তীয় কাজ তার শরীরে চলতেই থাকে, যেমন রক্ত পরিবহন চলছে, শ্বাসকার্য চলছে, পেশির নড়াচড়া চলছে। তো এই সমস্ত কাজকর্মের জন্য কিন্তু শরীরের কিছুটা শক্তি অপচয় হয়, মানে কিছুটা তাপ নির্গত হয়, শারীরবৃত্তীয় কার্যকলাপ করার জন্য তাপ নির্গত হয়। সেই যে তাপ নির্গত হওয়ার হারটাকে, সেটাকে বলা হচ্ছে বেসাল মেটাবলিক রেট বা বিএমআর। তো বিএমআরটা স্টুডেন্টস কখন হয়? সব সময় মাথায় রাখবে, বিএমআরটা তখনই হচ্ছে যখন দৈহিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় কোনো মানুষ রয়েছে, তখনই কিন্তু বিএমআরটা শুরু হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ক্ষুদ্রান্তে কোন উৎসেচক থাকে? ক্ষুদ্রান্তে কোন উৎসেচক থাকে? তো ক্ষুদ্রান্ত ঠিক কোন জায়গাটা? আমরা খাদ্য গ্রহণ করার পর খাদ্যনালীর পর খাদ্য গিয়ে পৌঁছাচ্ছে পাকস্থলীতে, পাকস্থলীর পর যে সূক্ষ্ম নালীটা বেরিয়ে গেছে, যেটা গিয়ে বৃহৎ নালী বা বৃহদন্ত্রে মিলিত হয়েছে, সেই যে সূক্ষ্ম নালীর অংশটুকুটা, সেই অংশটুকুকে বলা হয় কি? ক্ষুদ্রান্ত। এবার এই ক্ষুদ্রান্তে কি হচ্ছে, এখানে খানিকটা পরিপাকের পর খাবার বেরিয়ে যাচ্ছে এদিক দিয়ে ক্ষুদ্রান্তে, এবং ক্ষুদ্রান্তে থাকাকালীন কি হচ্ছে স্টুডেন্টস, ওখানে তার দেহের ক্ষুদ্রান্তের অভ্যন্তরীণ অংশে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি থাকে, যে গ্রন্থিগুলো থেকে বিভিন্ন ধরনের উৎসেচক বের হয়। এই উৎসেচক কি করে আমাদের? এই উৎসেচকগুলো বিভিন্ন ধরনের খাদ্য, যেমন শর্করা, প্রোটিন, ফ্যাট, এই তিন রকমেরই খাদ্য পরিপাকে হেল্প করে কিন্তু ক্ষুদ্রান্তের ভিতরে থাকা উৎসেচকগুলি, ঠিক আছে? তো এই তিন ধরনের খাদ্যগুলি কোন কোন উৎসেচক কি করছে? যেমন ট্রিপসিন কি করে? ট্রিপসিন প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। ইরেপসিনও ঠিক অনেকটা প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। এছাড়া কি থাকে? এছাড়া বিভিন্ন রকমের শর্করা, যেমন মল্টোজ থাকে, তারপরে গ্যালাক্টোজ থাকে, এরা কি করছে? শর্করা ভাঙনে সাহায্য করছে। এরকম একই রকম ভাবে ফ্যাটকেও পরিপাক বা হজম করার কাজে হেল্প করে থাকে যে সমস্ত উৎসেচক, সেগুলো ক্ষুদ্রান্তে পাওয়া যায়, ঠিক আছে? তো উৎসেচকের কাজ কি? উৎসেচকের কাজ হচ্ছে খাবার পরিপাকে সাহায্য করা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি আছে দেখবো।
বেসোফিল রক্তকণিকার উৎস কি? বেসোফিল রক্তকণিকার উৎস কি? তাহলে প্রথমে কি জানা যাচ্ছে? বেসোফিল একটা রক্তকণিকা, ঠিক আছে। তো রক্তের মধ্যে কি কি থাকছে? বিভিন্ন রকম কণিকা থাকছে, রক্তরস থাকছে। তো বেসোফিলও কিন্তু এক ধরনের রক্তকণিকা, ঠিক আছে। তো বেসোফিল যে রক্তকণিকা সেটা উৎসটা তৈরিটা হয় কোথায়? অ্যানসার আছে প্লীহা ও অস্থিমজ্জা, মেইনলি হবে অস্থিমজ্জা। প্লীহা খুব সূক্ষ্ম, অনেকটা সংক্ষিপ্ত ব্যাপার স্টুডেন্টস, বেসোফিল বের হওয়ার ক্ষেত্রে প্লীহা কিছুটা হেল্প করে থাকে। এছাড়া প্লীহা সংকটকালীন পরিস্থিতিতে হয়তো উৎপন্ন করতে পারে, কিন্তু মেইনলি একটা সুস্থ স্বাভাবিক দেহে অস্থিমজ্জা থেকে কিন্তু বেসোফিল কণার উৎপত্তি হয়। তো বেসোফিল কণা মূলত কি করে থাকে? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। তো বেসোফিল রক্তকণিকা কোথা থেকে? অস্থিমজ্জা থেকে। আর অস্থিমজ্জা থেকে আরেকটা রক্তকণিকা কে তৈরি হয় না? আরবিসি। আরবিসি কি করছে? শরীরের মধ্যে অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আরবিসি। তো অস্থিমজ্জা থেকে আরবিসি হলো আর কি? বেসোফিল। বেসোফিল এবং আরবিসি তৈরি হয় শরীরের অস্থিমজ্জা থেকে। আরবিসি অক্সিজেন পরিবহন করে এবং বেসোফিল শ্বেত রক্তকণিকার একটা পার্ট বলতে পারো, শ্বেত রক্তকণিকার মতোই। কিন্তু বেসোফিল কি একই রকম ভাবে শ্বেত রক্তকণিকা যেরকম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, একই রকম ভাবে বেসোফিলও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, আরবিসি উৎপাদন পদ্ধতিকে কি বলে? এখানে অ্যানসারে বলেছে পলিসাইথেমিয়া। স্টুডেন্ট যারা যারা জানো পলিসাইথেমিয়া কি অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি পলিসাইথেমিয়া বলা হয় না, এটাকে বলা হচ্ছে, এক সেকেন্ড, আরবিসি উৎপাদন যে পদ্ধতি সেটাকে বলা হয় ইরিথ্রো। যারা যারা স্টুডেন্টস খাতা নিয়ে বলেছো অবশ্যই লিখে নিবে, আসল উত্তরটা এখান থেকে কিন্তু দুটো ইরিথ্রোপয়েসিস, সরি ইরিথ্রোপয়েসিস, ঠিক আছে। ইরিথ্রোপয়েসিস কাকে বলা হচ্ছে? আরবিসির উৎপাদন পদ্ধতিকে। আর পলিসাইথেমিয়া কি, এটা কি জিনিস স্টুডেন্টস তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তো আরবিসি উৎপাদন পদ্ধতিকে বলা হচ্ছে ইরিথ্রোপয়েসিস। ইরিথ্রোপয়েসিস কি? ইরিথ্রোপয়েসিস হচ্ছে আমাদের যে দেহ অস্থি থাকে, শরীরের যে অস্থি থাকে, এই অস্থির মধ্যে যে নরম অংশ অস্থিমজ্জা, অস্থিমজ্জা আগের কোশ্চেনে বলা হলো স্টুডেন্টস অস্থিমজ্জা। এই অস্থিমজ্জা থেকে আরবিসির যে উৎপাদন পদ্ধতিটা হয়, তোমরা যারা যারা উৎপাদন পদ্ধতি সম্বন্ধে জানতে চাও অবশ্যই কমেন্ট করবে। অস্থিমজ্জা থেকে কি, এই নিয়ে আমি নেক্সটে কোশ্চেন নিয়ে আসব। আমি আগে যেরকম বলতাম যে তোমাদের ক্লাসের পরে সেটা নিয়ে আলোচনা করে দেব স্টুডেন্টস, সেভাবে আমরা কমেন্ট পাচ্ছি না জন্য সেই জিনিসটা হয়ে উঠছে না। তো তোমরা যারা যারা জানতে চাও ইরিথ্রোপয়েসিসের আরো ডিটেইলস, তাদের জন্য বলছি তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমি নেক্সটে এরকম একই রকম ভাবে কোশ্চেন নিয়ে আসবো, ইরিথ্রোপয়েসিস বর্ণনা করো এবং সেটাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো অস্থিমজ্জা যে নরম অংশ থাকে মানুষের অস্থির মধ্যে, সেখান থেকে আরবিসির উৎপাদন পদ্ধতিকে বলা হচ্ছে ইরিথ্রোপয়েসিস। পলিসাইথেমিয়া কি যারা যারা জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্টুডেন্টস আমরা অনেকেই দেখে থাকবো আমাদের আশেপাশে যে পলিক্লিনিক বা ক্লিনিক থাকে যেখানে ডাক্তারবাবুরা বসে অথবা ওষুধের দোকানে, রক্তচাপ মাপার জন্য মানে ব্লাড প্রেসার, আমরা মেইনলি কিন্তু ব্লাড প্রেসার বলে থাকি, বাংলায় কিন্তু আমরা রক্তচাপ বলি না, এবং শর্ট ফর্মে আমরা কি বলি? বিপি। অনেকে বলি না বিপির ওষুধ খাচ্ছে, তো এটা কি ব্লাড প্রেসার, বাংলায় কি? রক্তচাপ। তো এই রক্তচাপটা মাপা হয় কিসের মাধ্যমে? স্টুডেন্টস অ্যানসার হলো স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার যন্ত্রটা কি রকম? যেটা আমাদের প্রাথমিক স্ফিগমোম্যানোমিটার ছিল সেটাতে কি হতো? একটা অংশ থাকতো যেটা যেটা হাতে হাতে লাগানো হতো, এবং এই হাতে লাগানো যন্ত্রে যখন বায়ুর চাপ বাড়িয়ে এখানে চাপ সৃষ্টি করা হতো হাতের উপর, সেখান থেকে পালস এসে একটা মিটারের মধ্যে সেটাকে দেখাতো, এবং তার মাধ্যমে ডাক্তাররা কি বুঝতে পারতেন আমাদের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ, হার্টের সংকুচন এবং প্রসারণ চাপ যেটা, সেটাকে বুঝতে পারতেন।
যারা যারা জানো সংকোচন এবং প্রসারণ চাপকে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক বলা হয় তারা অবশ্যই কিন্তু লাইক করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ল্যাকটিক অ্যাসিডের কাজ কি? এখানে ল্যাকটিক হবে না, এটা ল্যাকটিক অ্যাসিড হবে। ল্যাকটিক অ্যাসিডের কাজ কি? এখানে উত্তর দেওয়া আছে, দেখো পেশির ক্লান্তির জন্য দায়ী ল্যাকটিক অ্যাসিড। কিন্তু পেশির মূলত ক্লান্তির জন্য কিন্তু ল্যাকটিক অ্যাসিড দেয় না, এটার সাধারণ মানে এটাকে ধারণা করা হয়েছিল যে ল্যাকটিক, এটা আমি ডিটেইলসে বলছি স্টুডেন্টস, ঠিক আছে, মেইনলি এএনএম জেনের স্টুডেন্টদের জন্য বলছি। তো প্রশ্ন যদি আসে যে পেশির ক্লান্তির জন্য কোন অ্যাসিড দেয়, এটা কিন্তু ল্যাকটিক অ্যাসিডই অ্যানসার হবে, মেইনলি আমরা এটাই জেনে থাকি। কিন্তু আমি যখন ল্যাকটিক অ্যাসিড কি করে তৈরি হচ্ছে সেটা যখন আমরা পর্যবেক্ষণ করতে যাব, যারা এএনএম জেনের স্টুডেন্ট আছে তাদের জন্য বলছি মেইনলি। দেখো কি হয়, যখন পেশিতে কাজ বেশি হয়, হ্যাঁ, যখন পেশিতে কাজ বেশি হয় তখন কি হয়, মাংসপেশি থেকে ল্যাকটিক অ্যাসিড নির্গত হয় কি জন্য? মাংসপেশি থেকে ল্যাকটিক অ্যাসিড নির্গত হয় গ্লুকোজ ভেঙে আরো শক্তি প্রডিউস করার জন্য। ঠিক আছে, এর ফলে কি হয়, মাংসপেশি আরো শক্তিশালী হয়ে ওঠে এবং তৎক্ষণাৎ একটা শক্তি সরবরাহ হয়। ঠিক আছে, এটা মেইনলি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। তবে যদি আমি এদের জন্য বলে রাখছি, যারা তোমরা ডিফেন্সের বা রেলওয়েজের প্রিপারেশন নিচ্ছ, তাদের যদি এরকম প্রশ্ন আসে যে পেশির ক্লান্তির জন্য কোন অ্যাসিড দায়ী, তবে কিন্তু ল্যাকটিক অ্যাসিডই অ্যানসারটা হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কাঁধে কি ধরনের সন্ধি দেখা যায়? কাঁধে কি ধরনের সন্ধি দেখা যায় স্টুডেন্ট? মানুষের কাঁধে মানে কাঁধের যে সন্ধিটা রয়েছে সেটা মেইনলি কি করছে, মানুষের হাত যেটা থাকছে এই হাতটাকে কি সচলভাবে চালানোর জন্য, বিভিন্ন দিকে ঘোরানোর জন্য যাতে হয়। ঠিক আছে, বিভিন্ন দিকে তো ঘোরে না, 360 ডিগ্রি তো নিশ্চয়ই রোটেট হয় না মানুষের হাত। ঠিক আছে, তো যতটা রোটেট হয় এটাই সম্ভাব্য সবচেয়ে বেশি মানুষের দেহের একটা অস্থির জয়েন্ট। ঠিক আছে, মানে এটাই এমন একটা অস্থির জয়েন্ট যেটা সব থেকে বেশি মুভমেন্ট প্রদান করে সেই জয়েন্টের থাকা অঙ্গগুলিকে। ঠিক আছে, তো এটা কি ধরনের অঙ্গ হয়ে থাকে? বল ও সকেট সন্ধি। বল ও সকেট সন্ধি, বল ও সকেট সন্ধি। এখানে কি হয়, একটা হাড়ে একটা বলের মতো অংশ থাকে এবং আরেকটা হাড়ে একটা কাপের মতো অংশ থাকে। এই দুটো অংশ মিলে জুড়ে গিয়ে একসঙ্গে বল ও সকেট সন্ধি উৎপন্ন করে। এটা কোথায় কোথায় থাকে? এক থাকে কাঁধে আর এক থাকে আমাদের নিতম্বে। ঠিক আছে, যার ফলে কি হয় সব থেকে বেশি মুভমেন্ট পাওয়া যায় এই ধরনের সন্ধি থেকে মানুষের ক্ষেত্রে। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, মেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গের নাম কি? তো স্টুডেন্টস, মেরুদণ্ডী প্রাণী বলতে আমরা মূলত বুঝে থাকি কি, উন্নত শ্রেণীর প্রাণী। উন্নত শ্রেণীর প্রাণীর মধ্যে কি হয়, সংবহনটাও রক্তের মাধ্যমে হয়ে থাকে। তো এই ধরনের যেগুলো প্রাণী থাকে এদের শরীর থেকে নাইট্রোজেন নিঃসরণের জন্য কিসের প্রয়োজন পড়ে? বৃক্কের প্রয়োজন পড়ে। তো মেরুদণ্ডী প্রাণীর যখনই উদাহরণ আসবে, প্রশ্ন আসবে, তখনই কিন্তু এর রেচন অঙ্গ হবে বৃক্ক। চোখ বন্ধ করে তোমরা কিডনি বা বৃক্ক লিখে দেবে। ঠিক আছে, বা কিডনি বা বৃক্কতে কিন্তু কালি দিয়ে কালো করে দেবে। ঠিক আছে, কেন? মেরুদণ্ডী প্রাণীতে উন্নত ধরনের সংবহন সিস্টেম থাকে এবং উন্নত ধরনের সংবহন সিস্টেম থাকার জন্য সেই সংবহন সিস্টেম থেকে ইউরিয়া জাতীয় রেচন পদার্থ নির্গত বের করার জন্য বৃক্ক একমাত্র এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা উন্নত শ্রেণীর প্রাণী বা মেরুদণ্ডী প্রাণীতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ডায়ালিসিস কি? আবার বৃক্ক সংক্রান্ত একটা কোশ্চেন। ডায়ালিসিস কি? আমরা অনেকেই শুনে থাকবো, অনেকের বাড়িতে যারা কিডনির পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে এটা দেওয়া হয় যখন কিডনির প্রবলেম খুব বেশি হয়ে যায়। ঠিক আছে, কিডনির প্রবলেমটা কি হয়, কিডনি কি করছে, আমাদের রক্তের মধ্যে থেকে রেচন পদার্থগুলোকে বের করে নিচ্ছে কিডনি। ঠিক আছে, কিডনি থেকে আমাদের রেচন পদার্থগুলো বের হয়ে যাচ্ছে কি আমাদের রক্তের মধ্যে থেকে। এবার কি হয়, যখন কিডনির কার্যক্ষমতা হ্রাস পায়, যখন কিডনি আর ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, তখন কি হয়, দেখো কি বলেছে, বৃক্ক বিকল হলে যে কৃত্রিম ব্যবস্থা দ্বারা প্রবেদক ভেদ্য পর্দা ব্যবহার করে রক্তের দূষকগুলিকে পৃথক করা হয়, মানে আরেকটা কিডনির মতো ব্যবস্থা তৈরি করা হয় এইখানে, সেটাকে বলা হচ্ছে ডায়ালিসিস। সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডায়ালিসিস। স্টুডেন্ট, ডায়ালিসিস মানে এমন কিছু নয় যে কিডনিটাকে ঠিক করা হচ্ছে স্টুডেন্টস, না, ডায়ালিসিস করে কিন্তু কিডনি ঠিক করা হয় না, ডায়ালিসিস করে কিন্তু রক্তের মধ্যে যে রেচন পদার্থ আছে সেটাকে বের করে আনা হয়।
কারণ কিডনি যখন আমরা রেচন পদার্থগুলো বের করতে পারছে না, রক্তের মধ্যে রেচন পদার্থের আধিক্য মানে পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং সেটাকে বের করা জরুরি জন্য ডায়ালিসিসের মাধ্যমে রেচন পদার্থগুলোকে বের করা হয়। অবশ্যই মনে রাখবে স্টুডেন্টস, ডায়ালিসিসের মাধ্যমে কিন্তু কিডনি বা বৃক্ককে ঠিক করা হয় না। বৃক্কের মতো আরেক যাতে কার্য করতে পারে সেরকম একটা সিস্টেম তৈরি করা হয় ডায়ালিসিসের মাধ্যমে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, স্নায়ুকোষ কি দ্বারা গঠিত? স্টুডেন্টস, স্নায়ুকোষ কি? আমাদের যে সংবেদনশীলতা সেটা একটা ইউনিট। তো স্নায়ুকোষ কি কি দ্বারা গঠিত হয়? দেখো, স্নায়ুকোষ হচ্ছে একটা জটিল কোষ। এবার এটা কি কি দ্বারা গঠিত হয়? স্নায়ুকোষ কেমন থাকে? এরকম থাকে। এরকম থাকে অনেকটা স্নায়ুকোষ। তো স্নায়ুকোষের তাহলে কি কি হচ্ছে? মূলত একটা হচ্ছে কোষ দেহ, ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি? ডেনড্রন, ঠিক আছে। আর একটা কি থাকছে? পুচ্ছ, এটাকে আমরা কি বলছি? অ্যাক্সন, ঠিক আছে। এবার এটাকে যদি আরেকটু ভাগ করা যায়, দেখো স্টুডেন্টস, এটা হয়ে যাচ্ছে কি মূল কোষ, এটাকে কোষ দেহ বলা যেতে পারে। এখানে যে প্রবর্ধকগুলি বেরিয়ে থাকে সেই প্রবর্ধকগুলিকে বলা হচ্ছে ডেনড্রাইট, এটাকে বলা হচ্ছে অ্যাক্সন এবং এগুলোকে প্রবর্ধকগুলিকে বলা হয় অ্যাক্সন। তো এই হচ্ছে আমাদের স্নায়ু কোষ। এই ডেনড্রাইটগুলো কি করছে? পরবর্তী যে আবার একটা স্নায়ু কোষ আছে সেটার সঙ্গে আবার এবারে ওর অ্যাকশনগুলোর সাথে হয়তো যুক্ত হয়ে ও কিন্তু আমাদের যে ইলেকট্রিক পালসগুলো সেগুলোকে এদিক থেকে ওদিকে পরিচালনা করছে, পরিবহন করছে, ঠিক আছে। তো স্নায়ুকোষ কি কি দ্বারা গঠিত? ডেনড্রন এবং অ্যাক্সন। দেখিয়ে দিলাম কি করে ডেনড্রন এবং অ্যাক্সন দ্বারা গঠিত। নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন দেখো, উড স্পিরিট নামে পরিচিত যৌগটি কি? উড স্পিরিট, কাঠ স্পিরিট, ঠিক আছে। উড স্পিরিট নামে পরিচিত যৌগটি কি? অ্যানসার কি? মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহলকে কেন উড স্পিরিট বলা হয় এটা যদি প্রশ্ন আসে তাহলে স্টুডেন্টস মাথায় রাখতে হবে প্রাচীন কালে, এখন না, অনেক প্রাচীন কালে যখন প্রথম মনে করো কমার্শিয়াল রেভলিউশন এসেছিল, প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এসেছিল, ঠিক সেই সময় কথা বলছি আমি, যখন মিথাইল অ্যালকোহলের প্রয়োজন পড়তো লোকের বিভিন্ন রকম শিল্পক্ষেত্রে কাজের জন্য, পার্সোনাল ইউজের জন্য, বিভিন্ন রকম দরকারের জন্য যখন মিথাইল অ্যালকোহলের প্রয়োজন পড়তো তখন কি করা হতো? কাঠ থেকে শুকনো পাতনের মাধ্যমে মিথাইল অ্যালকোহলকে বের করা হতো। কাঠ থেকে শুকনো পাতনের মাধ্যমে, শুকনো পাতন প্রক্রিয়ার মাধ্যমে মিথাইল অ্যালকোহলকে বের করা হতো। এই জন্যই কিন্তু মিথাইল অ্যালকোহলকে উড স্পিরিট বলা হয়, কারণ এটা উড থেকে কালেক্ট করা হতো, কাঠ থেকে কালেক্ট করা হতো। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হচ্ছে 96% ইথাইল অ্যালকোহল এবং 4 থেকে 5% জল হয়, এটা 45% হবে না, ঠিক আছে, এটা হবে 4 থেকে 5%, মানে যদি 4% হয় তাহলে 96% হচ্ছে, 5% জল হলে এটা 95% হচ্ছে, ঠিক আছে। তো রেকটিফাইড স্পিরিট বলা হয় কাকে? 96% ইথাইল অ্যালকোহল এবং 4% জলের মিক্সচারকে। এটা কি? এটা অবশ্যই একটা দ্রবণ। রেকটিফাইড স্পিরিট কিন্তু একটা দ্রবণ, একটা মূল পদার্থ না, কারণ এখানে তরলে তরলে মিশ্রণ হয়েছে স্টুডেন্টস, তরলে তরলে মিশ্রণের ফলে তৈরি হয়েছে এটা, ঠিক আছে। সেই প্রথম তরলটা হচ্ছে ইথাইল অ্যালকোহল এবং দ্বিতীয় তরলটা হচ্ছে জল, ঠিক আছে। বা এরকম বলা যেতে পারে 96% ইথাইল অ্যালকোহলের দ্রবণকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট কি কি কাজে লাগে? বিভিন্ন রকম শিল্পক্ষেত্রে কাজে লাগে, বিভিন্ন রকম পারফিউম তৈরিতে কাজে লাগছে। এছাড়া রেকটিফাইড স্পিরিট ড্রিঙ্কের অনেকে পানীয় হিসেবে ব্যবহার করে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো। তবে স্টুডেন্টস আরেকটা জিনিস বলে রাখি, রেকটিফাইড স্পিরিট এমন একটা জিনিস যেটাকে কিন্তু আর কোনো রকম ভাবে বিশুদ্ধ করা যায় না, মানে 96% আর 4% এর উপর কিন্তু আর কোনো রকম ভাবে রেকটিফাইড স্পিরিট প্রস্তুত হবে না। 96% ইথাইল অ্যালকোহল এবং 4% জল থাকলে তবেই সেটা রেকটিফাইড স্পিরিট নামে কিন্তু পরিচিত হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, উৎসের ভিত্তিতে প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। উৎসের ভিত্তিতে প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। স্টুডেন্ট সামনে আছে উদাহরণ, যখন বলেছে প্রাকৃতিক রাবার আছে, স্টার্চ আছে, সেলুলোজ আছে, প্রোটিন আছে। তো এগুলো মেইনলি স্ট্রাকচার কেমন হয় স্টুডেন্টস? এটা একটা স্ট্র্যান্ডের মতো স্ট্রাকচার হয়, ঠিক আছে। যখন আমরা আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখব এদের স্ট্রাকচারটা
লং এরকম একটা স্ট্র্যান্ডের মতো হয়। এখানে কি থাকে, অনেকগুলি ছোট 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 মনোমার, মানে আমি যদি ইউনিট হিসাবে ধরি তো সেখানে প্রোটিনের ক্ষেত্রে যেমন কি হয় অ্যামাইনো অ্যাসিড, তো এরকম অ্যামাইনো অ্যাসিড অনেকগুলি এরকম শৃঙ্খলা আকারে একটা চেনের আকারে থেকে কিন্তু পলিমার উৎপন্ন করে। তো প্রোটিনের ক্ষেত্রে মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন নিজেই একটা পলিমার, ঠিক আছে। এই পুরোটাকে বলা হচ্ছে, যদি প্রোটিন ধরি তাহলে এটা একটা পলিমার এবং সেটা কি দিয়ে গঠিত, অ্যামাইনো অ্যাসিডের মনোমার দিয়ে গঠিত, ঠিক আছে। পলিমার মনোমার এই দুটাই হয়ে গেল এখান থেকে স্টুডেন্টস। আর আমরা এখান থেকে পেয়ে গেলাম কি প্রাকৃতিক পলিমারের উদাহরণ। এরকম কিন্তু কৃত্রিম পলিমারও হয়। কৃত্রিম পলিমার কি, এটাকে যদি আমি কৃত্রিম পলিমার হিসেবে ধরি, আমি ধরে নিলাম পলিথিনের এটা একটা পলিথিনের এটা পলিমার। এবার পলিথিনের পলিমারের ক্ষেত্রে মনোমারগুলো কি হয়, ইথিন, ঠিক আছে। ইথিন যদি মনোমার হয় সেক্ষেত্রে ওটা কিন্তু কৃত্রিম পলিমার। কারণ কি, ইথিন বা পলিথিন এগুলো কিন্তু আমরা প্রাকৃতিকভাবে পাই না, এগুলো কিন্তু আমি তৈরি করতে হয়, কৃত্রিমভাবে তৈরি করতে হয়। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। এলপিজি এর পুরো নাম কি? এলপিজি এর পুরো নাম কি? এল তে কি লিকুইফাইড, পি তে কি পেট্রোলিয়াম, জি তে গ্যাস। তার মানে এমন একটা গ্যাস যেটাকে লিকুইফাই করা হয়, অত্যাধিক চাপের ফলে এটাকে লিকুইড করা হয়, লিকুইড ফর্মে আনা হয়। এটা গ্যাস ফর্মে মূলত থাকে সাধারণ তাপমাত্রায়, সেটাকে চাপ দিয়ে তরলে পরিণত করা হয় এবং কি এটা একটা পেট্রোলিয়াম উপাদান, ঠিক আছে। তো এলপিজি এর ফুল ফর্ম স্টুডেন্টস, এল এরও বলে দিলাম, পি এরও বলে দিলাম, জি এরও বলে দিলাম, অসুবিধা হবে না। নেক্সট কোশ্চেন দেখো। জৈব যৌগ কাকে বলে? স্টুডেন্টস কেমিস্ট্রি কোশ্চেন, জৈব যৌগ কাকে বলে? এটা আমাদের বায়োলজি কোশ্চেন না, কেমিস্ট্রি কোশ্চেন। তো কেমিস্ট্রিতে জৈব যৌগ কাকে বলছে? যেই সব যৌগের মধ্যে, মানে যৌগ কখন বলবো, দুটো জিনিস থাকতে হবে সেখানে, মিনিমাম দুটো, এটার সঙ্গে এটা, তবে যৌগ মিনিমাম দুটো থাকতে হবে, ম্যাক্সিমাম প্রচুর হতে পারে, অসুবিধা নেই, মিনিমাম দুটো মৌল মিলায় তৈরি হতে হবে। তো এই রকম যে সমস্ত যৌগের মধ্যে কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন ধর্ম মানে কি, কার্বন যেখানে শৃঙ্খলা ভাবে আবদ্ধ থাকে, কার্বন 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 এভাবে থাকছে, এরকম ধর্ম থাকতে হবে ওই জৈব যৌগের মধ্যে কার্বন অণুর, ঠিক আছে। সমবায়বতা থাকতে হবে। সমবায়বতা মানে কি, বিভিন্ন রকম ভাবে থেকে বিভিন্ন রকম স্ট্রাকচার গঠন করতে হবে, ঠিক আছে। মানে কার্বন অণু ওখানে অনেক রকম ভাবে একসঙ্গে জুড়ে বিভিন্ন রকম স্ট্রাকচার গঠন করতে পারে, এই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, তাদের জৈব যৌগ বলে। তাহলে কি বলছে স্টুডেন্টস, যে যৌগগুলোতে কার্বন অণুটা, যে সমস্ত যৌগের কার্বন ক্যাটিনেশন ধর্ম, সমবায়বত ধর্ম, এই ধরনের কার্বনের এই ধরনের ধর্মগুলো দেখা যায়, সেই সমস্ত যৌগগুলোকে কিন্তু জৈব যৌগ বলা হয়। তো কেমিস্ট্রি জৈব যৌগ কিন্তু এই রকম, ঠিক আছে। নেক্সট, পরিবহন পদ্ধতিতে তাপ কোন পথে প্রবাহিত হয়? তো প্রথমে জানতে হবে পরিবহন পদ্ধতি, তাহলে আমরা জানতে পারবো কোন পথে তাপ প্রবাহিত হয়। পরিবহন পদ্ধতি মূলত কোন মাধ্যমে দেখা যায় স্টুডেন্টস, সেটা হচ্ছে কঠিন মাধ্যমে। কঠিন মাধ্যমে মূলত পরিবহন পদ্ধতি দেখা যায়। তো পরিবহন পদ্ধতি যদি কঠিন মাধ্যমে হয়, তো ধরে নিলাম এটা একটা লোহার দণ্ড, এই প্রান্তে তাপ দেওয়া হলো, এই প্রান্তে তাপ দেওয়া হলো, এই প্রান্তটাও কিন্তু উষ্ণ হয়ে ওঠে। তো উষ্ণ হয়ে ওঠে কি করে, এখানে তাপ দেওয়ার ফলে এখানে তাপ কিন্তু এখানে সরাসরি প্রবাহিত হয় না, কি হয়, এখানে তাপ দেওয়ার ফলে এখানকার যে অণুগুলো আছে সেগুলোর অস্থিরতা বৃদ্ধি পায়, মানে স্থির থাকে না, অস্থিরতা বৃদ্ধি পায়, এবং অস্থিরতা পাওয়ার ফলে কি হয়, এ ধীরে ধীরে পাশের গুলোকে অস্থির করতে থাকে এবং সেই অস্থির হওয়ার ফলে তাপটা এই পাশেও কিন্তু ছড়িয়ে পড়ে, ঠিক আছে। তো দেখো, এটা যদি কঠিন মাধ্যম হয়, এটাতে কি কোনো রকম সরল বা বক্র পথে যাবে? এটা কিন্তু যে কোনো ভাবে যেতে পারে, ঠিক আছে। তো ওই জন্য বলছে সরল বক্র যে কোনো পথে হতে পারে এর পরিবহনটা, ঠিক আছে। পরিবহন পদ্ধতিতে তাপ কি হয়, যে কোনো পথে হতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো। জলসম বলতে কি বোঝো? স্টুডেন্টস, জলসম বলতে কি বোঝায়? প্রথমে আমরা যেটা দেওয়া আছে অ্যানসার সেটা দেখব। কি বলছে, কোন বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বা একক পরিমাণ, আমি একক পরিমাণটা কত ধরলাম,
1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন, ঠিক আছে। তাহলে আমি ধরলাম লোহা, সাপোজ লোহার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সাপোজ ধরে নিলাম এটার তাপ করতে 10 ক্যালোরি তাপ লাগছে, হলো সব ধরে নিচ্ছি, কিন্তু ওই তাপ দিয়ে যে পরিমাণ ভরের জলের তাপমাত্রা, এই 10 ক্যালোরি তাপ দিয়ে যে পরিমাণ জলের তাপমাত্রা, এটা ধরলাম একটা গ্লাসের মধ্যে জল আছে, এই পরিমাণ জলের তাপমাত্রা কে সেম ওই 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করা যায়, সেই পরিমাণ ভরের জলকে এই বস্তুর জলসম বলা হয়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, লোহা এক ধরে নিলাম 10 গ্রামের লোহাকে আমার 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন উত্তপ্ত করতে 10 ক্যালোরি তাপের প্রয়োজন, সেই 10 ক্যালোরি তাপ দিয়ে যত পরিমাণ জলের তাপমাত্রা ওই 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন করা যাবে, সেই পরিমাণ জলকে বলা হবে কি ওই বস্তুর জলসম। মানে ধরে নিলাম এটা যদি লোহা হয়, তাহলে এখানে যত গ্রাম, ধরে নিলাম 12 গ্রাম জলের উষ্ণতা বৃদ্ধি করা যাবে ওই একক পরিমাণ, ঠিক আছে। সেই জন্য 12 গ্রামকে বলা হবে কি জলসম। তাহলে কি বলছে এখানে, সেই পরিমাণ ভরের জলকে, তার মানে জলসমের একক কি অলওয়েজ গ্রামে আসবে কিন্তু স্টুডেন্টস, গ্রাম, কিলোগ্রাম এভাবে আসবে কিন্তু, ঠিক আছে, পাউন্ড এগুলোতে আসবে। আচ্ছা কি বলছে দেখো, সিজিএস পদ্ধতিতে বস্তুর তাপগ্রাহিতা ও জলসময়ের সংখ্যমান সমান, ঠিক আছে। এটা কিন্তু অনলি সিজিএস পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য। তো স্টুডেন্টস যারা তাপগ্রাহিতা ও জলসময়ের মাধ্যমে সম্পর্কটা কি, তারা যারা জানতে চাও তারা অবশ্যই কমেন্টে বলবে, আমি নেক্সট ডে এরকম কোশ্চেনের মাধ্যমে নিয়ে আসব এবং অবশ্যই কিন্তু এক্সপ্লেন করে দেব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে পোলার উপগ্রহের আবর্তন কাল কত। এর আগের দিন আমরা কি পড়েছিলাম, ভূসমলয় উপগ্রহের আবর্তন কাল কত। ভূসমলয় কি হচ্ছে, এটা যদি পৃথিবী হয় তো পৃথিবীর অক্ষরেখার সঙ্গে সমান্তরালভাবে যে সমস্ত উপগ্রহরা ঘোরাঘুরি করে তাদেরকে ভূসমলয় বলা হয়। কিন্তু এখানে বলছে কি পোলার উপগ্রহ, তো পোলার উপগ্রহ কিভাবে ঘোরে, আমাদের যে পৃথিবীর যে আমাদের অক্ষ, যে মাঝ বরাবর যে কাল্পনিক অক্ষটাকে কল্পনা করা হয়, সেই বরাবর যে ধরনের উপগ্রহ ঘোরাঘুরি করে তাদেরকে বলা হয় কি পোলার উপগ্রহ। তো এর আবর্তন কাল কত, প্রায় 2 ঘন্টা, শুধু 2 ঘন্টা বললে হবে না, প্রায় 2 ঘন্টা। বিভিন্ন রকম উপগ্রহ বিভিন্ন রকম স্পিড হতে পারে স্টুডেন্টস, ঠিক আছে। তো এটাকে মেনে চলা হয় প্রায় 2 ঘন্টা, ঠিক আছে। তো আমরা এর আগের দিন জেনেছি ভূসমলয়, যেটা পৃথিবীর নিরক্ষরেখার সঙ্গে চলছে, আর একটা জানতে পেরেছি কি যেটা পৃথিবীর যে অক্ষ আছে, পৃথিবীর যে নিজের যে অক্ষ আছে, মানে কল্পনাকৃত যে অক্ষ আছে বা দ্রাঘিমা রেখা বরাবর যেটা যাচ্ছে আসছে, সেটাকে বলা হচ্ছে কি পোলার উপগ্রহ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা 1 এর বেশি। উত্তরে কি বলছে, প্রথম শ্রেণীর লিভার। যারা যারা জানো প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কত হয় অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আমি আরেকবার ভালো করে ডিটেইলসে বলে দিচ্ছি ওটা, তার আগে লাস্ট এবং নেক্সট কোশ্চেন দেখো, রকেট বা জেট প্লেনের কার্যনীতি এটি নিউটনের কোন গতি সূত্র থেকে প্রযোজ্য। দেখো প্রত্যেকটা মুভিং অবজেক্ট কিন্তু নিউটনের কোনো না কোনো গতি সূত্রে পড়ছেই, কোনো না কোনো গতি সূত্রে পড়ছেই। তো এখানে বলছে রকেট বা জেট প্লেনের কার্যনীতি, যেটা তোমাদের বললাম যে নিউটনের কোনো না কোনো গতি সূত্রে কিন্তু প্রত্যেকটা মুভিং অবজেক্ট আসে, যে সমস্ত অবজেক্টগুলি চলাফেরা করতে পারছে, চলন বলো গমন বলো সবকিছু কিন্তু নিউটনের কোনো না কোনো গতি সূত্রের মধ্যে আসছেই। তো এখানে চাইছে রকেট বা জেট প্লেনের কার্যনীতি। তো রকেট বা জেট প্লেনের কার্যনীতির ক্ষেত্রে কি হয়, এখানে একটা এর যে জ্বালানি সেটা জ্বলে নিচের দিকে একটা বল প্রয়োগ করে এবং তার ফলে কি হচ্ছে, এই যে বস্তুটা এটা উপরের দিকে ধাবমান হয়। এই ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে স্টুডেন্টস, অ্যানসার দেখো তৃতীয় গতিসূত্র। তো তৃতীয় গতিসূত্রে কি বলছে, যারা যারা তৃতীয় গতিসূত্র জানো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে।
তো যেটা বলেছিলাম, কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের বেশি, এখানে অ্যানসার দেওয়া আছে স্টুডেন্টস, দেখো প্রথম শ্রেণীর লিভারে। তো প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কেমন হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। কিন্তু যদি স্পেসিফাই এটাই কোশ্চেন হয় না স্টুডেন্টস, এটাই যদি কোশ্চেন হয় অল টাইম সব সময় যান্ত্রিক সুবিধা বেশি একের বেশি হয় দ্বিতীয় শ্রেণীর লিভারে। হ্যাঁ, প্রথম শ্রেণীর লিভারে কি হয় সেটা তোমরা আমাদের জানাবে। আর একের থেকে কম প্রত্যেকবার হবে সেটা তৃতীয় শ্রেণীর লিভারে। দ্বিতীয় শ্রেণীর লিভারে কি হয়, মোর দ্যান 1, আর তৃতীয় শ্রেণীর লিভারে লেস দ্যান 1। ঠিক আছে, কেন হয় কিভাবে হয় অবশ্যই আমি জানাবো, নেক্সট কোশ্চেন আরো আসছে, অবশ্যই তোমরা ক্লাসগুলোকে ফলো করো। তো এই ছিল আমার আজকের ক্লাস, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ এবং একই সঙ্গে তোমরা বন্ধুরা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও এই কন্টেন্টগুলো পেতে পারে এবং তাদেরও প্রিপারেশনে একটু হলেও সুবিধা হয়। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।